গল্পের সুর চ্যানেলে এখন আপনারা শুনবেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প অধিকার। আর বরাবরের মতোই গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকব রোমানা নুপুর। গোবিন্দ নাম। পাড়ার লোকে তার সঙ্গে একটা শব্দ যোগ করে বলতো গবা গোবিন্দ। কেউ কেউ হাবা গোবিন্দও বলতো, প্রকাশ্যে বলতো। তার সামনে যে একটু রেখে রেখে বলার প্রয়োজন আছে তাও মনে করত না। আসলে সে যে শব্দ দুটোর অর্থ বুঝবে, তার কোনো প্রতিক্রিয়া জাগবে বোঝার ফলে, এটা কারো মাথাতেই যেত না। লোকটিকে দেখেছি আমি, এখনো হয়তো বেঁচে আছে। ও পাড়া ছেড়েছি বহুকাল, তাই ঠিক বলতে পারবো না আছে কি না, থাকলেও কি অবস্থায় আছে। যে গল্প লিখতে বসেছি তার সবটা আমার প্রত্যক্ষ দেখা বা শোনা নয়, পরে কিছুটা লোকমুখে শুনেছি। আর গল্প লিখতে বসলে সবটা সত্যি কেউ লেখেও না। আজকাল ফটোতেই রং করার রেওয়াজ হয়েছে, কথাতেও যথেষ্ট রং চড়ালে কাহিনী হয়। তবে মোটামুটি বেশিটাই সত্যি, এটা চুপি চুপি বলছি, বিশ্বাস করতে পারেন। আমরা যে পাড়ায় থাকতুম সেটাকে মিশ্রিত পল্লী বলা চলে। দেখেছেন বই কি আপনারাও, শিয়ালদার দক্ষিণে রেলের ধারে। বস্তিতে আর পাকা বাড়ির সারিতে জড়াজড়ি। অবশ্য 4 নম্বর পোলের ধারে যে বস্তি কটা চোখে পড়ে, আমাদের বাড়ির পাশের এই বস্তিটা ঠিক সেরকম নয়, একটু ভদ্রমতো। টিনের দেওয়াল দেওয়া ঘর, টিনের কি খাপড়ার চাল, মেঝেটাও পাকা। আবার অন্যরকমও ছিল, চেরা বাঁশে মাটি ধরানো দেওয়াল, খাপড়ার চাল। এমন বস্তিও একেবারে ছিল না তা নয়, তবে সে এদিকটায় তত নেই, লাইনের ধারেই বেশি। গোবিন্দরা যে ঘরে থাকতো সেটা এই মেজ বস্তির শ্রেণীতেই পড়ে, কিন্তু আরেক হিসেবে গোত্র ছাড়াও বটে। এটা ওই বড় টানা বস্তিটা থেকে বিচ্ছিন্ন, একটা আলাদা টুকরো যেন। একটা কচ জমির কোণা হঠাৎ পেয়ে গেছিল বস্তির মালিক, 2টো ঘর তুলে নিয়েছে। তাতে এই মহলের প্রজারা যে একটু বেশি সুখে আছে তা মনে করার কোনো কারণ নেই। জায়গাটা বড় বস্তির পেছনের দিক, যত খাটা পায়খানা খাটবার দরজা এই দিকে, তার ওদিকে বড় কাঁচা নর্দমা, পগারের মতো, সর্বদাই ভটভট করছে নোংরা জলে আর পাঁকে। তার উপর এদের যাতায়াতে পৃথক কোনো পথ নেই, কারণ এ জমির 3 দিকেই অপরের জমির পাঁচিল। ওই পগার বা কাঁচা ড্রেনের উপর 3খানা বাঁশ ফেলে পুলের মতো করা, তার উপর দিয়ে এদের যাতায়াতের রাস্তা। কাঁচা মেঠো পথ, একটু জল পড়লেই পিছল হয়ে যায়। কল একটা দেওয়া আছে, তার জল বাঁধানো নালা বেয়ে ওই পগারে পড়ার কথা, কিন্তু বেশিটাই পড়ে ওই পথে ও তার দুপাশের ফালি জমিটুকুতে। ফলে 12 মাসই কাদা হয়ে থাকে, দুর্ভোগের অন্ত নেই। এরে একটা ঘরে থাকে গোবিন্দ, কিন্তু যাতে ওরা বামুন। দেখতেও খুব একটা খারাপ নয়, রংটা তো বেশ ফর্সা, তবে একেবারেই বোকা। সত্যি সত্যি হাবা যাকে বলে, ভালো করে কথাও বলতে পারত না। জিভ ঝরিয়ে একটা আধো আধো উচ্চারণ হতো, টট হতো উচ্চারণই হতো না কোনো কালে। বলতো, সালাতে দিন তোতো কোলে হাঁচ্ছি। আমাদের কথা বুঝতে পারত না সব, বোকার মতো তাকিয়ে থাকতো হাঁ করে, মুখে লাল পড়তো সেই সময়টায়, আর হাবার মতো হাসত। অর্থহীন বোধহীন অকারণ হাসি। একটু বেটে ধরনের গাট্টা গোট্টা চেহারা, গায়ে জোরও ছিল। সেই গুণেই বেঙ্গল পটারিতে একটা চাকরি পেয়েছিল। বোধহয় কোনো সাদা পাউডার জাতীয় জিনিসের বস্তা বইতে হতো, কেননা বিকেলে বাড়ি ফিরত যখন প্রায় দেখতুম ময়দার মতো মিহি কি একটা সাদা সাদা গুঁড়ো ওর সর্বাঙ্গে। দূর থেকে দেখলে মনে হতো একটা সাদা মানুষ আসছে। ওদের এই অপকৃষ্ট অবস্থা, কিন্তু ওর এক কাকা বিলাসবাবু বেশ ভালো চাকরি করতেন, আপন কাকাই নাকি। অবশ্যই তিনি ওদের সঙ্গে সম্পর্ক রাখতেন না, কোনো খোঁজ খবরও করতেন না। তিনি থাকতেনও বহু দূর উত্তর প্রান্তে। নিজের বাড়ি, একটা গাড়িও ছিল, তবে সেটা শোনা যায় আপিসের, ব্যবহার করা যায়, মালিকানা নেই। সম্পর্ক না রাখুন সেটা অস্বীকার করবেন কি করে?
তার কাছে গিয়ে গবার মা একদিন কেঁদে পড়ল। তোমরা মাথার উপর থাকতে আমার খোকার একটা বিয়ে হবে না ভাই? আমার তো একটা, তোমার দাদার বংশলোভ হবে যে শেষ পর্যন্ত, আর আমিও তো চিরকাল থাকবো না। ওকে কে দেখবে? ওই তো হাবাগোবা ছেলে, খিদে পেলে বুঝতে পারে না। ওকে একটু দেখবে না, একেবারে ভাসিয়ে দেবে। যতই যা হোক, বোকা শোকা আত পাগলা, তোমার দাদার ছেলে তো, বংশের বড় ছেলে। এই বলে তিনি একটু কেঁদে দাওরে দুটো হাত চেপে ধরলেন। বিলাসবাবু যে বেশ একটু বিচলিত হবেন তাতে আর সন্দেহ কি। তিনি যেন একটা হুঙ্কার দিয়ে উঠলেন, তুমি নিশ্চিন্তে থাকো, এই সামনের বসেকেই আমি গবার বেয়ে দেব। দিলেনও তিনি তাই। গবার বিয়ে হচ্ছে, বউ আসবে। কথাটা শুনছিলাম কদিন আগের থেকেই। কোন মেয়ের কপাল ভাঙল এ নিয়ে একটা আলোচনাও শুরু হয়ে গেছিল। তাই বলে বিলাসবাবু যে এই কাণ্ড করবেন তা স্বপ্নেও ভাবিনি কেউ। অবশ্য উনি যে ঠিক কী করছেন তা কেউই জানত না এ পাড়ার। সম্বন্ধ এলে নিজের বাড়ি নিয়ে গিয়ে ছেলে দেখাতেন, গবাকে শাসন করে দিতেন সে যেন নিজের নাম বলা ছাড়া একটি কথাও না বলে। বৌদিকে শান্তি পরিয়ে থান ধুতি পরিয়ে সামনে বসিয়ে রাখতেন। কন্যাপক্ষের যা কিছু প্রশ্নের উত্তর ওরাই দিতেন আগ বাড়িয়ে, যাতে গোবিন্দর কথা বলার দরকার না হয়। হা হু বললেও তো বিপদ, লাল ঝরে পড়বে সকলের সামনে। এসব কথা আমরা পরে শুনেছি। তখন যেটা শুনলাম, হঠাৎ একদিন গবারা কদিনই এখানে ছিল না। দৌড়ে তালা দেওয়া দেখেছি সবসময়ই। গবার বিয়ে, বউ ভাত সব সারা। আজ বউ নিয়ে এখানে ফিরবে। কৌতূহল ছিল বলা বাহুল্য, কিন্তু সেই কৌতূহল প্রকাশের আর বয়স নেই আমার। ভাইপো ভাগ্নেরা ছুটে গেল বউ দেখতে, তাদের মুখে সব শুনলুম পরে। তবে বউ আসাটা আমার জানলা থেকেই দেখা গেল। ওদের ঘরের সামনে গাড়ি আসা সম্ভব নয়। ওদিকের বস্তির মধ্যে দিয়ে সেই পগার বা কাঁচা ড্রেনের সামনে এসে দাঁড়ালো। সেখান থেকে বউকে আসতে হলো বাঁশের সাঁকো পেরিয়ে। গাড়িটা ট্যাক্সি নয়, বাড়ির গাড়ি। ট্যাক্সি হলে ওই কাঁচা ড্রেনের সামনে পর্যন্ত আসতো না। মেজ ভাইপো দীপু বলল, গবার কাকার গাড়ি নাকি, এর আগেও এসেছে, ও জানে, ওরা সবাই দেখেছে। গবার বিয়ে হচ্ছে শুনে দুঃখিত হয়েছি মেয়েটার জন্য, কিন্তু বিস্মিত হইনি। এদেশে কার বিয়ে বা আটকায়, কোন ছেলের? যে যেমন, তার মাপের বউ হলে কিছু বলারও থাকে না। কিন্তু গাড়ি থেকে গবার সঙ্গে যে নামলো, তাকে দেখে কিছুক্ষণের জন্য যেন পাথর হয়ে গেলুম। এ কে? এ কি সত্যিই গবার বউ, না আর কেউ এলো ওদের বাড়ি? কিন্তু তাই বা কেমন করে হবে? ওই তো গবার মাও নামলো। কে একটা লোক ওদের গাড়ির পেছন থেকে ট্রাঙ্ক, সুটকেস, বাসনের ঝুড়ি নামাচ্ছে। সদ্য বিবাহিতের অবশ্য সাক্ষী। মাথার উপরে ক্যারিয়ার থেকে শতরঞ্জি ছড়ানো বিছানা। তাছাড়া ছেলেরা ঠিক আসল খবরগুলি বার করে নেয় পাড়ার, ভুল হয় কদাচিৎ। এবারও তারা এসে খবর দিয়েছে দুপুরবেলা আসবে গবা বউ নিয়ে। সে সময়টাও তো মিলে যাচ্ছে। আর গবার সঙ্গে অন্য কোনো ভদ্রলোক তার বউ মেয়ে পাঠাবে? বিশেষ আত্মীয়রা তো ইতস্তত করবে না, এ অন্য কেউ আর হতে পারে না। কিন্তু তাই বলে এই মেয়ে গবার বউ? কেউ কি ছিল না সাতকুলে যে কোনো একটা অন্য পাত্র ধরে দেয়? মুটে, মজুর, এমনকি রাঁধুনি বামুনও তো এর চেয়ে শতগুণে ভালো। না পেলে গঙ্গায় তো জলের এত অভাব হয়নি এখনো, সুপাত্রের মতো। সুন্দর মেয়ে এতটা বয়সে দু চারটে দেখেছি বই কি, কিন্তু এমন সুন্দরী বাঙালির ঘরে আর দেখেছি বলে মনে পড়ে না। সেই যে পুরাণে আছে, তিল তিল সৌন্দর্য নিয়ে নিখুঁত সুন্দরী তিলোত্তমা তৈরি হয়েছিল, এ সেই রকমই অবিশ্বাস্য রকমের সৌন্দর্য, যা সহসা চোখে পড়লে কিছুক্ষণের জন্য যে কোনো পুরুষের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। অকারণে বুকের মধ্যে একটা নাম না জানা যন্ত্রণা অনুভব করে মানুষ। অপার্থিব, অবাস্তব বলে মনে হয় সে মেয়েটাকে। শুধু তাই নয়, আর একটু লক্ষ্য করে দেখতেই অনেক কিছু নজরে পড়ল। এ শহরের মেয়ে, পাকা বাড়িতে বাস করে এসেছে এতকাল, বসতেই দেখেওনি হয়তো এর আগে।
দেখলেও দূর থেকে দেখেছে, ট্রেনে বা গাড়িতে করে যেতে যেতে। যেরকম আতঙ্ক বিহ্বল অবিশ্বাসের দৃষ্টিতে চারদিক চেয়ে চেয়ে দেখতে লাগলো, যেভাবে ভয়ে ভয়ে সেই 3খানা বাঁশের সাঁকো পার হলো, তাতে এই ধারণায় সমর্থিত হয়। আরও মনে হলো, যার তার বা ভিখিরির হাতে দেবার মতো অত দুরবস্থা নয় ওর বাবার। গায়ে মোটামুটি গহনাও সাজিয়ে দিয়েছেন তিনি, চুড়ি, হার, বালা, কানের গহনা এখান থেকে এক নজরে চোখে পড়ল। পরনের বেনারসি শাড়িখানাও জাল জেলে নয়। অন্তত এ দূর থেকে যতটা দেখা যাচ্ছে তাতে তাই মনে হয়। ট্রাঙ্ক, দানের বাসন কোনোটাই দেনো বা খেলো মনে হচ্ছে না। সাধারণ গৃহস্থ ঘরে যেমন দেয় তেমনি দিয়েছেন তারা। বিয়ের ইতিহাসটা বার করতেও দীপু, কেলো ওদের বেশি সময় লাগলো না। ওদের ওই বস্তির কি আশেপাশের পাকা বাড়ির ভাড়াটে সমাজ, সর্বত্র অবাধ গতিবিধি। মেয়েদের সঙ্গেও সহজ মেলামেশা, কেউ কাকা, কেউ মাসি, কেউ বৌদি। সুতরাং পাড়ার খবর সংগ্রহ করতে অসুবিধা হবার কথাও নয়। মেয়ের বাবার যা শুনলুম, সত্যি এত খারাপ অবস্থা নয় যে তিনি জেনে শুনেই এরকম পাত্রে দেবেন। তা তিনি দেননি। এক মাঝারি মার্চেন্ট অফিসে কাজ করেন, সংসার বড় বলে তেমন বড় মানুষই দেখাতে পারেন না, নইলে মাইনেও একেবারে যৎসামান্য পান না। আসলে মেয়েটি লেখাপড়ায় বেশি দূর যেতে পারেনি। যতটা রূপ দিয়েছেন ভগবান ততটা মাথা দেননি, হয়তোবা সেই জন্যই দেননি। একদিকে যখন যথেষ্ট মূলধন দিয়েছেন জীবনের পাথেয়, তখন আর একদিকে নাই দিলেন, এই বোধহয় ছিল তার হিসেব। স্কুল ফাইনাল ফেল করে ঘরে বসেছিল সরমা, গবার এই বউ। এই অবস্থাতে বিলাসবাবুর ঘটক গিয়ে এই সুপাত্রটির খবর দেয়। বিলাসবাবু ঘটককে আগাম বকশিস দিয়ে রেখেছিলেন, কবলে ছিলেন আরও বেশি। ঘটক বলেছিল, বিলাসবাবু ধনী ব্যক্তি, সে তো সবাই জানে, ভাইপোও বংশে সেই মান রেখেছে। সে বেঙ্গল পটারির ফোরম্যান, যাদবপুর থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, ডিপ্লোমা কোর্স অবশ্য, কিন্তু ইঞ্জিনিয়ার হলেই বা এর চেয়ে বেশি কী করত? দেখতেও সুন্দর, খাই বেশি নেই, মেয়ে পছন্দ হলে দরদুস্তরে আটকাবে না। সরমার বাবা হাত বাড়িয়ে স্বর্গ পেয়েছিলেন। বিলাসবাবুদের গাড়ি চেপে দেওর সঙ্গে মা মেয়ে দেখতে গেছেন। ওরাও দেখেছেন এসে বিলাসবাবুর বাড়ি, ধরে নিয়েছেন একান্নবর্তী পরিবার। বিলাসবাবু কারখানায় ঠিক কী কাজ করেন সুকৌশলে সে প্রশ্নটা এড়িয়ে গেছেন। কন্যাপক্ষ ঘটকের কথা অবিশ্বাস করার কোনো হেতু দেখেননি। আগে থাকতে সতর্ক হওয়ার ফলে গোবিন্দ যে মূর্খ, তার চেয়েও সাংঘাতিক হাবা, তা কেউই বুঝতে পারেনি। মাত্র 800 টাকা নগদ, সাধারণ বরাভরণ, মেয়ের 12 ভরি সোনা, এতেই এমন পাত্র পেয়ে নিজেদের ভাগ্যবান মনে করেছেন। এই হলো গবার বিয়ের মোটামুটি ইতিহাস। পাড়ায় চাঞ্চল্য উত্তেজনা উঠেছিল বই কি। সরমা যদি এতটা সুন্দরী না হতো, ইংরেজিতে যাকে ব্রেথ ট্রেকিং বিউটি বলে, তাহলে হয়তো এমন উত্তেজনা দেখা যেত না। এক্ষেত্রে বিধাতার অবিচার ও মানুষের প্রবঞ্চনায় সবাই ক্ষেপে উঠল। উপযাচক হয়ে গিয়ে সরমার বাবাকে উপদেশ দিল নালিশ করে এই বিয়ে খারিজ করাতে। কিন্তু উৎসাহ, উপদেশ, পরামর্শ যতই দিক না এরা, কর্মক্ষেত্রে নামতে হলে সরমার বাবা সত্যবাবুকেই নামতে হতো। তিনি সেকেলে ধরনের শান্তিপ্রিয় ভীতু প্রকৃতির লোক, অদৃষ্টবাদী। এই শ্রেণীর লোক অদৃষ্টবাদী হয়, ঝঞ্ঝাটে তার বড় ভয়। তাছাড়া ব্যস্ত খুব নিজের ও বিধবা বোনের মিলিত বিপুল সংসার চালাতে। আপিসের আয় খুব কম না হলেও তাতে কুলোয় না, তার সঙ্গে খুচরা উপার্জন যোগ করতে হয়। সময়, অর্থ দুটোরই অভাব। তিনি কপালে হাত দিয়ে জানালেন, এসব প্রারব্ধ তাদের ও মেয়েরও। কপালে দুর্গতি থাকলে কে খণ্ডাবে? এখন মামলা করে এই বিয়ে নাকচ করতে গেলে বিস্তর সময় আর টাকার দরকার। কে করবে তার হয়ে? বিলাসবাবু যে মিথ্যে বলে দিয়েছেন তার তো কোনো সাক্ষ্য প্রমাণ নেই। আদালতে মামলা দাঁড় করানোও শক্ত। আর মামলা জিতলেও তারপর ও মেয়েকে নিয়ে তিনি কী করবেন?
মেয়ে একজনের ঘর করছে, তা সে যত অল্প দিনই হোক, তা জেনে কি কেউ বিয়ে করবে? করলেও বিনা পয়সায় করবে না। এই বিয়েতেই তার যথেষ্ট দেনা হয়ে গেছে। নিজের এবং বোনের নিয়ে বাড়িতে আরও 6টা মেয়ে। একজনের জন্য বারবার সর্বশান্ত হলে বাকিগুলোর কি গতি হবে? এই তো এত সুন্দরী মেয়ে, সবাই বলছেন 2 বছর ধরে চেষ্টা করেও তো ভালো পাত্র একটা জোটাতে পারেননি সত্যবাবু। আবার কি ভরসে ওকে ঘরে এনে তুলবেন? ইত্যাদি। ফলে পরোপকার ও অন্যায়ের প্রতিকার করার উৎসাহ সকলের স্তিমিত হয়ে এলো। সরমা যথারীতি গবার ঘর করতে লাগল। বাসন মাজা, ঘর মোছা, রান্না করা, বাইরের কল থেকে সকলের স্নানাহারের জল তোলা এবং শাশুড়ির লাঞ্ছনা সহ্য করা, তার যা প্রাপ্য এবং করণীয় কোনোটাতেই কোনো ত্রুটি ঘটল না। সেটাই দীপু কেলুদের মুখে শুনে কষ্টের কারণ হতো বেশি। ওই তো ভটভটে নর্দমার ধারে দুর্গন্ধের মধ্যে বাস। পুরাণ পুঁথিতে যে নরকবাসের কথা আছে সেও বোধহয় এর চেয়ে বেশি দুঃসহ নয়। তার মধ্যে দিবারাত্র পরিশ্রম। ভোরে উঠে বাসন মেজে উনুন ধরিয়ে রেঁধে দিতে হয় 7টার মধ্যে। চা থেকে ভাত ডাল সবই। গবার 8টায় ডিউটি, তারপর গুল দেওয়া, খাড় কাচা, গোবর কুড়িয়ে ঘুঁটে দেওয়া, এসব 1 মিনিটের অবসর থাকে না সরমার। জলখাবারের কথা ভুলেই গেছে, সেটা অবশ্য এ বাড়িতে কেউই খায় না। বউয়ের কথা বললে শাশুড়ি বলেন, কৌটোয় মুড়ি থাকে, ঘরে আটা আছে, রুটি করেও খেতে পারে। আমি কি খাওগো করে পিছু পিছু ঘুরব? সকাল 7টায় যে ভাত নামে সেটাই খেতে বসে সরমা বেলা 1:30টায়। ঠান্ডা কড়কড়ে ভাত। শাশুড়ি নিজে খেয়ে নেন 11টার মধ্যে। বলেন, ও যে নির্বিড়ে, 1 ঘন্টার কাজ 2 ঘন্টা লাগে ওর। নইলে এই কি আর একটা কাজ? একখানা ঘরে থাকা আর ওই তো চুরুর বুড়ুর রান্না। তাও যা পারে, যতক্ষণে পারে করুক। সময়ের তার অভাব নেই এ বাড়িতে। তাই বলে আমি ওর জন্য তেতপ্পর বেলা পর্যন্ত টাঙিয়ে থাকতে পারবো না। যে ইচ্ছে করে বেলা করবে সে কড়কড়া ভাত খাবে, তার আমি কি করব? ভাত শুধু কড়কড়ে তাই নয়, গবার পাতে যদি 2-4টে দানাও পড়ে থাকে তো সেও তুলে রাখবেন তার মা। সেই থালাতেই সেই ভাতের সঙ্গে নিজের ভাত বেড়ে খেতে হবে সরমাকে। গবার সেই অজস্র লালামাখা ভাত। দীপু বলে, সেই সময় ওর কান্না আর বাঁধ মানত না। চোখের জলে ভাত পান্তা হয়ে উঠত। বাজার হতো কচিত কদাচিৎ। আপিস থেকে আসবার সময় যা 2-4 পয়সার আনাজ রাস্তার ধার থেকে কিনে আনত গবা, তাতেই চালাতে হতো। মাছ মাসে 1 দিন। কিন্তু তরকারি যাওবার রান্না হতো, তা ছেলে আর ছেলের মা খেতেই শেষ হতো। বউয়ের বেলা থাকতো জলের মতো একটু ডাল আর হয়তো গাছ কতক ডাঁটা। মেয়ের বাবা দুঃখে লজ্জায় আসতে চাইতেন না। মেয়ের এই দুর্গতি দেখে দুঃখ হতো যত, নিজের নির্বুদ্ধিতার কথা ভেবে ততটাই লজ্জা। তিনি যে আসেন সেটা গবার মারও পছন্দ ছিল না। একদিন হঠাৎ এসে পড়ে মেয়ের ওপর হাতে পাখা পেটার কালশিটে দাগ দেখেছিলেন। সরমার মাখনের মতো চামড়ায় সে দাগ সহজে মেলায় না। কি দিয়ে সে ভাত খায় তাও চোখে পড়ে গিয়েছিল ওই সময়ই। এর কোনো অবস্থায় বিজ্ঞাপিত হওয়া ভালো নয়, এটুকু বোঝার মতো বুদ্ধি তার ছিল। তাই যাও বা গোড়ার দিকে 2-1 দিন এসেছিলেন সত্যবাবু। ইচ্ছে করেই অত্যন্ত রূঢ় ও অপমানজনক ব্যবহার করেছেন গবার মা। ফলে সত্যবাবুর মেয়েকে দেখতে আসার স্বাদ ঘুচে গিয়েছিল প্রায় চিরদিনের মতো। অর্থাৎ আশা নেই, আশ্রয় নেই, আশ্বাস নেই, আনন্দ নেই। সরমার জীবনে কোথাও আর কিচ্ছু রইল না, শুধুই এই বিপুল দুর্ভাগ্যের বোঝা বয়ে যাওয়া আর কষ্ট লাঞ্ছনা সহ্য করা। একটা না একটা অবিশ্বাস্য দুঃখের মধ্য দিয়ে কাটানো দিন ও রাত্রি। তবু এর মধ্যেও প্রকৃতি তার কাজ করে যায় বই কি। হাবাই হোক আর হাদাই হোক, দৈহিক কামনা থাকবেই। বছর 1.5-এর মধ্যেই সরমার কোলে ছেলে এসে গেল একটি। তাতে দুর্ভোগ আর দুর্গতি বাড়ল বই কমল না। নাতির আদর হলে তার গর্ভধারিণীরও আদর হবে, ন্যায়শাস্ত্রের এমন অনুশাসন নেই। শিশু পালনের সহস্র রকম কাজ, তার এতটুকু সাহায্যের চেষ্টা মাত্র করেন না শাশুড়ি।
পুত্রবতীর পুষ্টিকর না হোক, পেট পুরে খাওয়ারও কোনো ব্যবস্থা করেন না। অমানসিক পরিশ্রম আর ওই কদর্য খাওয়া। ঈশ্বরদত্ত স্বাস্থ্য ভালো ছিল বলেই এতকাল শুয়েছিল সরমা। এবার সে স্বাস্থ্যও জবাব দিল। শরীর ওর ভেঙে পড়ার উপক্রম হল। কথায় আছে, গর্তের ব্যাঙকেও অবিরত খোঁচালে সে একসময় তেড়ে ওঠে, রুখে দাঁড়ায়। স্বভাব ভীরু সরমাও একসময়ে কঠিন হয়ে উঠল, অন্তত একটা ব্যাপারে। একটি সন্তান হলেই গবার কামপিপাসা কমবে এমন মনে করার কোনো হেতু ছিল না, কমেওনি। অথচ গর্ভনিরোধের জন্য অর্থ ব্যয় করাটা বাজে খরচ বলে মনে হতো। তাছাড়া ওসব তার মাথাতে ঢুকত না, সেসব শিক্ষা তো ছিলই না। কিন্তু এইখানে সরমা একেবারে বেঁকে দাঁড়ালো। না, আর নয়, এরপর সন্তান আর নয়। এতদিন কটূক্তি বর্ষণ, শাসন, লাঞ্ছনাদি যা করবার গবার মাই করতেন। গবা কোনো দিন তা নিয়ে মাথা ঘামায়নি। মার ওপর কথা বলার কথা সে ভাবতেও পারত না। তাছাড়া তার স্ত্রীকে শাসন করবার প্রয়োজনও হয়নি। খাওয়া এবং শোয়া চলে গেছে স্বাভাবিক নিয়মে। এর বেশি মাথা ঘামানোর মতো মাথা তার ছিলও না। কিন্তু এবার সেও উত্তপ্ত হয়ে উঠল। জীবন সম্বন্ধে তার ধারণা ছিল পশুর মতোই। আহার, নিদ্রা, জৈব মিলন, এছাড়া অন্য কোনো চিন্তা বা ধারণার অস্তিত্ব ছিল না তার কাছে। শেষেরটার স্বাদ আগে পায়নি, এখন পেয়েছে। সেটা নিত্য প্রয়োজন, অভ্যেসে দাঁড়িয়ে গেছে, জীবন ধারণের প্রধান অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তাইতে বাধা পেয়ে যে ক্ষিপ্ত হয়ে উঠল এবং যা সে এতকাল করেনি, দৈহিক নির্যাতন শুরু করল। আর এই জ্বালার কারণটা যখন গবার মা শুনবেন, তখন তিনিও লাঞ্ছনা নির্যাতনের নতুন কারণ পেয়ে উল্লসিত উৎসাহিত হয়ে উঠবেন। সেও তো জানা কথাই। বউ স্বামীর কাছে শুতে চায় না, আর ছেলে পেটে ধরতে রাজি নয়, এমন কথা তার 14 পুরুষে কেউ কখনো শুনেনি। এসব ক্রিশ্চানিপনা তার ব্রাহ্মণের ঘরে তিনি সহ্য করতে রাজি নন। এ বিবিয়ানা ভদ্রগৃহস্থ ঘরের মেয়েরা মুখেও আনতে পারত না। এ তো পুরোপুরি বেশ্যাদের মতো কথাবার্তা ও আচার আচরণ। ছেলে পেটে না ধরে গতর ভালো রাখবি কার জন্য? বলি, মেয়েদের শরীর তো স্বামীর ভোগের জন্যই। তোকে কি ঘরে বাবু বসাতে হবে নাকি যে ফুল ফুলে মুখখানি রাখতে হবে? এসব ছোটলোকপনা আমার এখানে চলবে না, সাফ বলে দিচ্ছি। খানকি বৃত্তি চালাতে হয়, বাজারে গিয়ে নাম লেখাগে যা। আমরাও বাঁচি, তুইও বাঁচ। হারামজাদি ঘরে এসেস তো আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খেলো গা। 7 পুরুষ বজ্জাতের ঘরের মেয়ে এনে আমার ঘরের লক্ষ্মী যেতে বসেছে। বলে ধন পুত্তরে লক্ষ্মী লাভ, পুত্তুরি বাদ। সেও হুঙ্কার ও গর্জন, আস্ফালন করে তেড়ে যাওয়া, পাখার বাটের বাড়ি মারবার শব্দ আমার ঘর থেকেই দেখা ও শোনা যেত। সহ্যের সীমা অতিক্রম করেছিল সরমার অনেক দিনই। তার নিজের সঙ্গে যুদ্ধ করারও শক্তি ছিল না, বোধহয় কোনো কারণও না। ভদ্রঘরের মেয়ে সতীধর্ম সম্বন্ধে উচ্চ ধারণা ছিল যথেষ্টই, তবু সব জিনিসই নিরন্তর আঘাতে ক্ষয়ে যায়। সে ধারণাও যাবে, তাতে আর আশ্চর্য কি? শাশুড়ির সব কথাই সরমাকে এ যাবৎ মানতে হয়েছে অনিচ্ছায়। শেষেরটা সে সম্পূর্ণ স্বইচ্ছাতেই মেনে নিল। বেশ ভেবে চিন্তে সব দিক বিবেচনা করে সত্যি একদিন বাজারে নাম লেখাবার উদ্দেশ্যেই গৃহত্যাগ করল সে। কারো প্রলোভনে পড়ে বা কারো প্রতি আকৃষ্ট হয়ে নয়, সুখে ও শান্তিতে এর থেকে স্বচ্ছন্দে থাকবে বলেই। পশুর জীবন নয়, মানুষের জীবনযাপন করবে বলে চলে গেল। মহৎ জীবন নয় ঠিকই, স্বাভাবিক সাধারণ জীবনও যে তার কাছে দুরাশা। বাপের বাড়ির আশ্রয় খুঁজে কোনো লাভ নেই, শুধু শুধু তাদের বিব্রত করা। তাছাড়া বাবার সম্বন্ধে একটা সুগভীর অভিমানও বহু দিন থেকে তিলে তিলে পুঞ্জীভূত হয়েছিল। সে কথা সে গোপনও করেনি। পাড়ায় ছোট ছেলে মেয়েদের মধ্যে যা 2-1টি শুভানুধ্যায়ী ছিল তার, বা বস্তির অন্য ভাড়াটেদের মধ্যে 2-1জন সমব্যথিনী, তাদের সঙ্গে কথাবার্তায় সে অভিমান প্রকাশ পেয়েছে। পৃথিবীর কোনো বাবাই বোধ হয় এমন বিয়ে দেয় না মেয়ের। নিজের মূর্খতায় বা অজ্ঞতায় দিয়ে ফেললেও এমন নিশ্চিন্ত হয়ে বসে থাকে না। এ ব্যবহার যে করতে পারে, তাকে বাবা বলে ভাবতে ইচ্ছে হয় না ওর।
ওর পরের বোনটির বিয়েতে বাবা নিমন্ত্রণ করতে এসেছিলেন। সে বাবার সঙ্গে নাকি একটা কথাও বলেনি, অকারণে কটা বাসন টেনে নিয়ে রাস্তার কলে চলে গিয়েছিল। কলের ধারে মাটিতে বসে মাজতে শুরু করেছিল। বিয়েতে তো যায়নি, শাশুড়িও পিড়াপিড়ি করেনি অবশ্য, কারণ গেলে লৌকিকতার প্রশ্ন উঠত। সেই জন্যই বাপের বাড়ি বা অন্য কোনো আত্মীয়ের কথা চিন্তা না করে সোজাসুজি শাশুড়ির তিরস্কার বাক্যার্থ মেনে নিয়ে বাজারে গিয়ে উঠল সে। সেই একরকম হারিয়েই গেল সরমা। আমাদের মধ্যে থেকে, ভদ্র সমাজ থেকেই হারিয়ে গেল সে চিরদিনের মতো। আমরাও কিছুদিন পরে ও পাড়া ছেড়ে দিয়েছি, নারকেলডাঙ্গার নতুন রাস্তায় বাড়ি করে চলে এসেছি। আর থাকলেও তার খবর পেতাম কি করে? তবে সে যে বেঁচে আছে, আত্মহত্যা করেনি, যা প্রথমটায় মনে হয়েছিল, বাঁচার জন্য অন্য পথ, অন্য জীবন অবলম্বন করেছে, সে খবরটা মধ্যে মধ্যেই পাওয়া যেত। কেউ হয়তো তাকে দেখেছে মহার্ঘ বেশভূষায় সিনেমা থেকে বেরোতে, কেউ বা দেখেছে একটা মোটা অনেক আংটি, সিল্কের পাঞ্জাবি, সোনার হার পরা বাবুর সঙ্গে সন্ধ্যার পর দক্ষিণেশ্বরের মন্দিরে ঢুকতে, কেউ বা দেখেছে বালিগঞ্জে সম্ভ্রান্ত দোকানে শৌখিন শাড়ি কিনতে। একবার শুনলুম পাড়ার সুরেনবাবু পুজোর সময় মুসৌরির কুলরি বাজারে ঘুরে বেড়াতে দেখেছে, সঙ্গে এক সাহেব বেশি ভদ্রলোক। খবর গবারও পাই বই কি। পরের বিয়েটা তো ও পাড়া ছাড়বার আগেই দেখে এসেছি। 1.5 বছরে ছেলে রেখে চলে গেছিল সরমা। তাকে মানুষ করা, গবাকে 7টার মধ্যে আপিসের ভাত জোগানো, দীর্ঘদিন অনভ্যাসের পর আর পেরে উঠছিলেন না ওর মা। তবু তো গবা উঠে চা করা, ছেলের কাঁথা কাচা, কয়লা ভাঙা, অনেক কাজ করে দিত। সুতরাং আবার বিয়ে করা ছাড়া গত্যন্তর নেই গবার, এ সবাই জানত। দৈহিক প্রয়োজন তো আছেই, সংসারের প্রয়োজন আরও জরুরি। তবে কনে খুঁজতে নেমে দেখা গেল সত্যবাবুর মতো আহাম্মক মেয়ের বাপ বেশি নেই। শেষে অনেক কাণ্ড করে কোন এক পূর্ব পাকিস্তানি কলোনি থেকে এক নিঃস্ব হাঁপানি রোগীর মেয়ে ঘরে আনতে হলো, সমস্ত খরচ দিয়ে, মাসে মাসে মেয়ের বাবাকে 10 টাকা দেবার অঙ্গীকার করে। তাও পাড়ায় রটে গেল মেয়ে ব্রাহ্মণের নয়, এমনকি কায়স্থেরও নয়। যে পদবী ওদের তা ব্রাহ্মণেরও হয়, নমশূদ্রেরও হয়। কোন জাত কেউ সঠিক জানে না। বিয়ের পরের খবরও মধ্যে মধ্যে পেয়ে যেতুম। কেলোদের ও পাড়াতেই জন্ম, এত বয়স অবধি ছিল, বন্ধু বান্ধব বেশিরভাগই ওখানে। সুতরাং বাস ছাড়লেও যাতায়াত বন্ধ হয়নি, তাদের মুখ থেকেই খবর মিলত। গবার এ বউ যেন সরমার ব্যর্থ জীবনের সমস্ত বেদনা আর অভিশাপ মূর্তি ধরে এসেছে। প্রচণ্ড দজ্জাল, মুখোরা প্রখোরা দুই। তাকে না শাশুড়ি না স্বামী কেউই পেরে ওঠে না। সামান্য কিছু বলতে গেলেই চেঁচিয়ে পাড়া মাথায় করে। লোকজন ছুটে এলে চিৎকার করে এদের কীর্তির ফিরিস্তি দেয়। আগের বউকে কি করে জোচ্চুরি করে এনেছিল, দেওয়ার ভাঁজ মিলে কি দুর্ব্যবহার করে কুপথে যেতে বাধ্য করেছে তাকে, ইতিমধ্যে সে সব কথাই শুনেছে। সে প্রথমেই সে সব খবর সংগ্রহ করেছে পাড়া থেকে, সেই ইতিহাসকেই অস্ত্ররূপে প্রয়োগ করত, সবিস্তারে রং চড়িয়ে বলতো। সেই ভয়ে মা বেটা বেশি কিছু শাসন করতে সাহস পেত না। সংসারের চাকাও ঘুরে গেছিল সম্পূর্ণভাবেই। এখন মাকেই ভোরে উঠে বউ ছেলেকে চা করে দিতে হয়, উনুনে আঁচ দিয়ে বাসি পাট সারতে হয়। বউ পরিষ্কার বলে দিয়েছে, বাইরে ব্যাবাক লোক, রাস্তার কলের থেকে জল আইন না পাট কাম আমি করতে পারুম না। অবশ্য গবার মা খুব সহজে হাল ছাড়েনি। অনেক কৌশল, অনেক অন্তর টিপুনি দিয়ে শাসন করার চেষ্টা করেছেন। নব নব পদ্ধতি প্রয়োগ করতে গেছেন, কিছুই লাভ হয়নি। ইদানিং শুনছি বউই রুদ্ররূপ ধারণ করেছে, হাতও উঠেছে তার, এমনকি স্বামীকে লাথিও মারে মধ্যে মিশেলে। শাশুড়ি ঝাঁটা খেয়েই হার মেনেছেন নাকি। আরও চুপসে গেছেন তিনি, বউয়ের ভয়ানক ভয়ানক ভয় দেখানোই। সে বলে, দৌড়ে শেকল দিয়ে আগুন লাগাবো ঘরে, তোদের পুড়িয়ে মারবো, বেশি কিছু করবি তো। শুনতুম আর ভাবতুম,
এই খবরটা যদি সরমার কাছে পৌঁছতো, কিছুটা তৃপ্তি পেত অন্তত। দেখা গেল খবর তার কাছে পৌঁছত, নিয়মিত না হলেও প্রায়ই পায় সে। আমরাই সেই খবরটা, সরমার খবর পাওয়ার খবরটা পেলাম বরং অনেক পরে। সরমা চলে যাওয়ার বছর 8 পরে। হঠাৎ দেখা হয়ে গেল পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে। চন্দন যাত্রার সময় সেটা। রোজ বিকেলে জগন্নাথ দেবের প্রতিনিধি মদনমোহন যান সেজেগুজে নরেন্দ্র সরোবরে জলবিহার করতে। বহু ভক্ত সমাগম হয় সে সময়। আমিও সেই উদ্দেশ্যেই গেছি। সঙ্গে সঙ্গে চন্দনপুকুর পর্যন্ত না যাই, রওনা হওয়াটা অন্তত দেখব। আমি যখন পৌঁছেছি তখনও যাত্রার বহু বিলম্ব। সবে নাকি মূল দেবতার যাত্রা ভোগ লেগেছে। সে ভোগ সরলে তবে মদনমোহন রওনার তোড়জোড় করবেন। এদিকেও দেরি, ওদিকেও দর্শন বন্ধ। অনেক দর্শনার্থী নাট মন্দিরের দরজার বাইরে সিঁড়ির দুদিকে পাথর বাঁধানো জায়গাটায় বসে অপেক্ষা করছেন। আমিও গিয়ে একধারে বসলুম। আর বসে এদিকে চাইতেই প্রথম যার চোখে চোখ পড়ল সে সরমা। আমার থেকে মাত্র হাত 3 তফাতে বসে আছে। না, চিনতে কোনো অসুবিধে নেই। সে চেহারা বঙ্গদেশ কেন, ভারতে এত সুলভ নয় যে দেখার পরও ভুলে যাব। অনেকেই এ মন্দিরে বসেও হাঁ করে চেয়ে আছেন। অল্প বয়সে সে আশ্চর্য রূপ পরিপূর্ণ হয়ে যেন আরো মধুর হয়ে উঠেছে। পরিপূর্ণ হয়েছে, কিন্তু দেহের সীমা লঙ্ঘন করেনি, স্থির হয়ে আছে। ওকে দেখে স্থির বিদ্যুৎ কথাটার অর্থ বুঝলাম। সরমা বোধহয় মুহূর্তকাল ইতস্তত করল, তারপর হাত তুলে একটা নমস্কার করে আস্তে সরে এলো। বলল, আপনি তো দীপুর কাকা নন্দবাবু না? কতদিন ধরে ভাবছি আপনার সঙ্গে একটু দেখা করব, কিন্তু কিছুতেই সাহসে কুলোলো না। এ মুখ নিয়ে কোন লজ্জায় যাব? যদি আপনি কথা না কন, যদি মুখের উপরেই দরজা বন্ধ করে দেন, এই ভয়ে আরও। রূপের আঘাতটা মন মাথা তখনও সামলে উঠতে পারেনি। আস্তে আস্তে বললুম, না না, তা কেন? ছি, কি অবস্থায় তুমি বাইরে পা দিয়েছ সে কি আর আমরা জানি না? তুমি বলে তাই অতদিন তবু ওই জানোয়ারটার ঘর করেছ, অন্য কোনো মেয়ে পারত না। পারত না কেন? আর একজন তো ঘর করছে। ম্লান হেসে বলল সে। হ্যাঁ, সে পারে। ওইটা আমার একটু ভুল হয়েছে। বলা উচিত ছিল কোনো ভদ্র ঘরের বা ভদ্র মেয়ে পারত না। সে কি করছে তা তো জানো না। তোমার উপর অত্যাচারের 4 গুণ শোধ তুলছে সে। জানি, খবর সবই পাই। খবর পাও? বিস্মিত না হয়ে পারি না। হ্যাঁ, এ শহরে বিশেষ যার হাতে দরকারে বেশি পয়সা আছে তার খবর জোগাড় করতে কতক্ষণ লাগে? ইচ্ছে থাকলেই যে কোনো খবর পাওয়া যায়। কিন্তু ওদের খবরের ইচ্ছে এখনও তোমার আছে, সেটাই তো অবাক করার মতো কথা। এ জীবন তো তোমার ভুলতে চেষ্টা করাই উচিত। ও তো দুঃস্বপ্ন একটা। কিন্তু ছেলেটাই যে ওখানে পড়ে, সেই জন্যই আরও চেয়েছি আপনার সঙ্গে দেখা করতে। বড্ড দরকার। কিছুতে সাহসিক কুলোয়নি বলেই সংকোচে যেন কথাটা শেষ করতে পারে না। হেসে আশ্বস্ত করে বলি, এত খবর যখন রাখো তখন এটাও জানা উচিত যে বহু লোক প্রত্যহ আমার কাছে আসে নানা দরকারে। তোমার সামনেই তো থাকতুম, দেখেছো নিশ্চয়ই। কেলোদের কাছেও শুনে থাকবে। যত লোক কাশত সবাই যে গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা, এমন কথা কে বললে? দাদাই বলছি, অপরাধ নেবেন না। ছেলেটা কি কিছুতেই আমার কাছে রাখা যায় না? 10-11 বছর বয়স হয়ে গেল, লেখাপড়া কিছুই হচ্ছে না। শুনেছি স্কুলে পর্যন্ত দেয়নি। কর্পোরেশনের স্কুলে গেছিল মাস কতক, বই জোটেনি বলে তাও আর যায় না। পাড়ায় বস্তির বকা ছেলেদের সঙ্গে ডাঙ্গুলি খেলে ঘুরে বেড়ায়। এই বয়সে হয়তো বিড়ি খেতে শিখেছে, হয়তো খারাপ গালাগালো সব। কিন্তু তোমার পরিবেশে কি স্বাস্থ্যকর হবে ওর পক্ষে? অনিচ্ছা সত্ত্বেও কথাটা মনে করাতে হয়। লজ্জায় অপমানে সুগৌর মুখ জবা ফুলের মতো লাল হয়ে ওঠে। মাথা নামিয়ে বলে,
জগন্নাথের মন্দিরে বসে মিথ্যে কথা বলবো না, 2 বছর আগে পর্যন্ত ওই পাড়াতেই থাকতুম। কিন্তু এখন ইনি, মানে যে ভদ্রলোক আমাকে পালন করেন, আলাদা নিউ আলিপুরে ফ্ল্যাট কিনে দিয়েছেন। একটা বামুনের মেয়ে আছে, রান্নাবান্না করে, সেই পাহারা দেয়। ওই যে সঙ্গে এসেছে আর একটি পুরনো বুড়ো চাকর, এই নিয়ে থাকি। উনি আসেন রাত 10টার পর, ভোরবেলা চলে যান। খারাপ কোনো দৃষ্টান্ত দেখবে না সে। তাও বাড়িতে রাখবো না ছেলেকে, ভালো করে স্কুলের হোস্টেলে রেখে দেব। একটু আধটু ছুটি ছাটায় বাড়ি আসবে। আমার মনে হয় এক্ষেত্রে এদের দিক থেকে কোনো অসুবিধা হবে না। যা দিনকাল, একটা ছেলে পোষা তো সহজ নয়, ওরা বেঁচেই যাবে। ছেলের ঠাকুমারই এক টান থাকার কথা, বাপ তো জড়ো ভরত। তা ঠাকুমাও আর পেরে ওঠে না, খাটুনি কমলে খুশি হবে বোধ হয়। তাছাড়া খরচের কথাটা তো আছেই। এই স্ত্রীর বাধা দেবার তো কোনো কারণই নেই। একে সতিনী ছেলে, তাই গরিবের সংসারে বসে খাচ্ছে। আমার মনে হয় ওদের গিয়ে বললেই ছেড়ে দেবে। দেবে দেবে দাদা। হঠাৎ হা হা করতে করতে সে 2 হাতে আমার পায়ের ধুলো নিল। দেব মন্দিরে দেবতা ছাড়া আর কাউকে প্রণাম করতে নেই, হয় সে জানে না, নয়তো আশায় আনন্দে দিশেহারা হয়ে গেছে। কথাটার ওইখানে শেষ হলো না। সরমা আমি যেদিন ফিরব শুনে নিয়ে সেই দিনই ফিরল। আর তার নিরন্তর তাগাদায় একদিন সত্যি সত্যি আবার ওই পাড়ায় যেতে হলো। রবিবার দেখে গেছিলুম। গাড়িতে সরমাকে বসিয়ে রেখে যতদূর সম্ভব মাথায় ঘোমটা দিয়ে এক কোণে বসে রইল। আমি আর দীপু গেলুম সেই ছোট্ট পুলটা পেরিয়ে, গবাদের দরজায় গিয়ে দাঁড়ালুম। আমাদের দেখে 3জনেই বেরিয়ে এলো দরজার কাছে। মায়ের ছেলেটা শুদ্ধ তার ঠাকুমার গা ঘেঁষে এসে দাঁড়ালো। একবার মাত্র তার দিকে চেয়ে বুঝতে পারলুম সরমার আশঙ্কা কি নিদারুণ সত্য। ছেলেটার বোধহয় মানুষ হবার, লেখাপড়া শেখার সম্ভাবনা কোথাও কিছুমাত্র নেই। আর কিছুদিন পরে যদি কারখানায় ঢোকাতে পারে গবা তো ভালো, নইলে পকেটমারদের দলে গিয়ে পড়বে হয়তো। তবু সরমার বক্তব্যটা জানালুম ওদের, যতদূর সম্ভব মোলায়েম ভূমিকা করে। মা ছেলেকে নিয়ে যেতে চায়, হোস্টেলে রেখে ভালো স্কুলে পড়বে, মানুষ করবে ইত্যাদি। গবা একবার তার মার মুখের দিকে তাকালো, মাও গবার মুখের দিকে। কিন্তু তার কিছু বলার আগেই যেন বোমার মতো ফেটে পড়ল গবার নতুন বউ। কিসের জন্য, কেন ছেলে দেব তাই শুনি? তার আসপদ্দাও তো কম নয়। ছেলের উপর ভালোবাসা উতলে উঠল একেবারে। 1.5 বছর হয়নি ছেলেটার, তাকে ফেলে গেছিল। এখন এ ভালোবাসা কোথায় ছিল? আমরা গুমুদ ঘেটে এত বড্ডা করলুম, সব ধকল ঝক্কিটা পোয়ালুম, এখন উনি এছেন তৈরি ফসলটি ভোগ করতে। হায় হায়! আর তাও বলি, তার না হয় এত বিবেচনা নেই, লজ্জা ঘেন্না সব ঘুচিয়ে দিয়ে তবে তো কাজ করেছে। সার্থকপর লোক, আপনি কোন লজ্জায় এসব বলতে এলেন? সে আসতে পারল না, তাহলে জবাবটা ভালো করে দিতুম। ওই নর্দমার পা কেনে মুখে দিতুম, তাতে থানা পুলিশ যা হয় হতো। বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল, এই বউটির আজও কোনো ছেলেপুলে হয়নি। তাতেই তবু বুঝিয়ে বলতে গেলুম, দেখুন, নালিশ মোকদ্দমা করলে কি দাঁড়ায় তা তো বলতে পারা যায় না। যার পয়সা আছে তার কাছে কিছুই না। আপনারা পারবেন মামলার খরচ টানতে? তাছাড়া ছেলেটা তো এখানে থেকে এক বর্ণও লেখাপড়া শিখছে না। এই বয়সেই তো দেখছি দোস্তর মতো বকে গেছে। মিছিমিছি তার ভবিষ্যৎটা নষ্ট করছেন কেন? যদি মানুষ হয়, একটা চেষ্টা তো সে করতে পারবে অন্তত। আর এত বিষয় তার, সেটা থেকেও বঞ্চিত হবে। আপনারা ওকে কি দিতে পারবেন সে জায়গায়? পরিচয়, যতই যা হোক এখানে থাকলে বামুনের ছেলে, ভদ্রলোকের ছেলে বলে পরিচয় দিতে পারবে। ওখানে তাকে কি ঘরে, কি পরিচয়ের মধ্যে নিয়ে যেতে চাইছেন? বড় হলে লোকে কি বলবে? অমুক বেশ্যার ছেলে, এই তো। সগর্বে যেন কথাগুলো ছুঁড়ে মারে সে। কি উত্তর দেব মনে মনে দ্রুত ভেবে নিচ্ছি। ড্রাইভার এসে পেছন থেকে জামার খুঁট ধরে টানল। ওই মাঝি ডাকছেন আপনাকে। বিস্মিত এবং কিছুটা বিরক্ত হয়ে ফিরে গেলুম গাড়ির কাছে। দেখি সরমার 2 চোখ দিয়ে অবিরল ধারে জল পড়ছে।
সে প্রায় রুদ্ধ কণ্ঠে বলল, থাক দাদা, ওদেরই জিনিস, সত্যি ওদের কাছেই থাক। আমার আমার সত্যি সত্যি এটা আস্পর্ধা। চলুন ফিরে যাই। মিছিমিছি অপমান, ছি ছি, আমার মাথা ঘুরে মরতে ইচ্ছে করছে। সেদিন অদৃষ্টের নমুনা তো দেখেই নিয়েছিলুম, সেদিন আমার মরাই উচিত ছিল। এবার হাউ হাউ করে কেঁদে উঠল সে। মজার গন্ধ পেয়ে কৌতূহলী লোক জমছে দু একজন করে। আমি তাড়াতাড়ি গাড়িতে উঠে দীপুকে ইঙ্গিত করলুম উঠে পড়তে। দাঁড়ান বলে একটা হুঙ্কার উঠল পেছনে। দেখি সেই বউটা ছেলেটার হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে আসছে। এই চেয়ে দেখ, ওই তোর মা, আসল মা। যাবি ওর কাছে? অনেক পয়সা ওর, খুব সুখে ভোগে থাকবি, নেশা ভাঙ করে বেড়াবি, দেদার ফুর্তি করবি। যাবি? ছেলেটা ভ্যাবা চাকা খেয়ে একবার আমাদের গাড়ির দিকে আর একবার পেছনে বাপ ঠাকুমার দিকে তাকাতে লাগলো। ড্রাইভার ততক্ষণে ব্যাপার গতিক বুঝে গাড়ি ছেড়ে দিয়েছে, তাই রক্ষা। এ নাটক বেশি প্রলম্বিত হবার আর সুযোগ ঘটল না। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, অধিকার। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সঙ্গে ছিলাম রোমানা নূপুর।